যুগ যুগ ধরেই কিন্তু আমাদের সমাজে যৌতুকের একটি আদান প্রদান বা যৌতুক দেয়া নেয়ার একটি চর্চা রয়ে গিয়েছে। আর দেখা হয় যে মডার্ন সোসাইটি যেটা সেখানে আসলে এটিকে গিফট হিসেবে দেখানো হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে এক পক্ষ আরেক পক্ষকে খুশি হয়ে দিচ্ছে একটি গিফট হিসেবে। কিন্তু এই জেনে না জেনেই কিন্তু অনেকে একটি অন্যায় করে ফেলছে বা একটি ইল্লিগাল কাজ করছে, যেটা আসলে দেশের আইন অনুযায়ী একটি অপরাধ। তো যৌতুকের আসলে কিভাবে কোথার থেকে উৎপত্তি হয়েছে সেটি জানা না থাকলেও ধারণা করা হয় যে সমাজে নারীর কোনো মূল্য ছিল না একটি সময়, এবং পণ্যের মতো তাদেরকে বেচাকেনা করা হতো, এবং এমনকি বিয়ের সময় দেখা যায় যে ছেলে পক্ষের কাছে বেশ মোটা অঙ্কের একটি টাকা দিয়ে বিয়ে দেয়া হতো। তো এরকম সময়েই আসলে যৌতুকের আবির্ভাব ঘটে। বাংলাদেশে যৌতুক বন্ধে যৌতুক নিরোধ আইন রয়েছে। সে যৌতুক নিরোধ আইন ২০১৮, এবং সেখানে কিন্তু যৌতুকের একটি সংজ্ঞা দেয়া রয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে যৌতুক হচ্ছে যে একটি বিয়ের সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে এক পক্ষ যখন অন্য পক্ষকে কিছু একটি দাবি করে, সেটি অর্থ সামগ্রী হতে পারে বা অন্য যে কোনো ধরনের সম্পদ হতে পারে, এবং এই দাবিটি দেখা যায় যে সাধারণত বিয়ের আগে হতে পারে, এটি বিয়ের পরে হতে পারে, অথবা বিয়ের সময়ও কিন্তু এটি হতে পারে। তো অনেকে হয়তো ভাবেন যে বিয়ের আগে দাবি করলে সেটি যৌতুক, বিয়ের পরে বা বিয়ের সময় দাবি করলে সেটি যৌতুক হয় না। কিন্তু সেটি ঠিক নয়। আইনে যে ব্যাখ্যা দেয়া রয়েছে সেখানে কিন্তু যে কোনো সময়, বিয়ের আগে পরে অথবা বিয়ে সময়, যে কোনো সময় যদি কেউ মানে এই ধরনের অর্থ বা যে কোনো ধরনের সম্পদ দাবি করে, তাহলে সেটি কিন্তু যৌতুক হিসেবে গণ্য করা হবে। সো মুসলিমদের ক্ষেত্রে দেনমোহরের যে বিষয়টি আছে, সেই দেনমোহরটি কিন্তু আসলে যৌতুক হিসেবে গণ্য করা হয় না। দেনমোহর হচ্ছে যে বিয়েটাকে তো আমরা আসলে একটা সিভিল কন্ট্রাক্ট হিসেবে দেখি, একটি চুক্তি এটা আসলে। তো এই চুক্তির অধীনে দেনমোহরকে আসলে কনসিডারেশন হিসেবে রাখা হয়, এবং যৌতুকের সাথে আসলে দেনমোহর দুটি আলাদা বিষয় এবং ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ের আসরে কিন্তু যারা গেস্ট যারা আসেন তারা কিন্তু নিজের ইচ্ছায় বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন বর এবং কনেকে। এই উপহারগুলো এগুলোও কিন্তু আসলে যৌতুকের ভিতরে পড়বে না। অনেকেই একটি প্রশ্ন করেন যে যৌতুকের মামলা করার ক্ষেত্রে কেউ যদি আসলে দেখা যায় যে আইন বহির্ভূতভাবে যখন যৌতুক দাবি করে বা দেয়া নেয়া আদান প্রদান করছে, তো সেটির মামলা আসলে কখন করা যাবে। তো যৌতুকের মামলা করার ক্ষেত্রে কিন্তু একটি বিয়ে থাকতে হবে। বিয়েটি আসলে ভ্যালিড থাকা অবস্থায় সেই যৌতুকের মামলাটা করা যাবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ে বিচ্ছেদের পরে দেনমোহরের পাশাপাশি যৌতুকের মামলা করারও একটি প্রবণতা দেখা দেয়। কিন্তু যৌতুকের মামলা করতে গেলে সেটি কিন্তু অবশ্যই বিয়েটি ভ্যালিড থাকা অবস্থায়, বলবৎ থাকা অবস্থায় সেই মামলাটি করতে পারে। কিন্তু দেনমোহরের মামলার সাথে এবং যৌতুকের মামলার সাথে দুটি একেবারেই ডিফারেন্ট। কারণ বিয়ের বিচ্ছেদ বা বিয়ে মানে থাকার সাথে দেনমোহরের মামলার কোনো সম্পর্ক নেই। বিয়ে বিচ্ছেদ হয়ে গেলেও একজন নারী তিনি কিন্তু দেনমোহরের মামলা করতে পারেন, কিন্তু যৌতুকের মামলার ক্ষেত্রে তাকে অবশ্যই সেই বিয়েটি থাকতে হবে। অনেকেরই একটি ধারণা বা সমাজে যেটি প্রচলিত ধারণা রয়েছে যে ছেলেপক্ষ মেয়ে পক্ষর থেকে যৌতুক দাবি করেন, এবং সেই ক্ষেত্রে কেবলমাত্র মামলা দায়ের করা যায়। কিন্তু এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটি ঘটনা হচ্ছে যে যৌতুকের মামলা কিন্তু শুধু বরপক্ষের বিরুদ্ধে হয় কিনা এমন একটি প্রশ্ন অনেকেই করে থাকেন। তো যৌতুক নিরোধ আইন যে রয়েছে ২০১৮ সালে, তো দুই ধারা রয়েছে। দুই ধারায় কিন্তু স্পষ্টতই বলা রয়েছে যে যৌতুকের যে সংজ্ঞা দেয়া হয়েছে তার থেকে কিন্তু খুব স্পষ্টই বোঝা যায় যে যৌতুক বরপক্ষ দাবি করবে, শুধুমাত্র তাই নয়, সব সময় অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কনে পক্ষ বিয়ের শর্ত হিসেবে দেনমোহর ছাড়া অন্যান্য বিভিন্ন অর্থ সম্পদ দাবি করে থাকেন। এটি কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই, এবং কনে পক্ষ যদি অন্য কোনো অর্থ সম্পদ তারা দাবি করেন সেটি কিন্তু যৌতুক হিসেবে গণ্য হবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এটার জন্যও কিন্তু মানে প্রচলিত আইন যে রয়েছে বাংলাদেশে, সেই প্রচলিত আইনের অধীনে কনে পক্ষ যদি কোনো ধরনের কোনো কিছু দাবি করে দেনমোহরের টাকার বাইরে, সেক্ষেত্রে কিন্তু আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা যায়।
তো এই আইনের এই ধারার ফলে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু মামলা দেখতে পেরেছি, যেখানে দেখা যাচ্ছে যে স্বামী তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে কিন্তু যৌতুকের মামলা করেছেন, এবং মামলার ফলে স্ত্রী এবং তার যে আত্মীয় স্বজন রয়েছেন তারাও কিন্তু আদালতে তারা দোষী সাব্যস্ত হয়েছেন। কাজেই যে কোনো বিয়ের ক্ষেত্রেই বিয়ের শর্ত হিসেবে অতিরিক্ত যে কোনো ধন সম্পদ যে কেউই যে কোনো পক্ষই দাবি করুক না কেন, তা কিন্তু যৌতুক হিসেবে গণ্য করা হবে, এবং যৌতুক দাবি করার অপরাধী হিসেবে কিন্তু যে কোনো পক্ষই আসলে আইনের আওতায় এসে তারা শাস্তি পেতে পারেন। তো এই আইনে পানিশমেন্ট কতটুকু আছে সে বিষয়ে কিন্তু বলা রয়েছে যে যেহেতু যৌতুক দেয়া এবং নেয়া, দাবি করা, এই দুটোই কিন্তু গুরুতর অপরাধ। কাজেই এই আইনে কিন্তু এই অপরাধের জন্য সাজার বিধান রয়েছে, এবং 2018 সালের যে আইন রয়েছে সেই আইনের 3 ও 4 ধারায় বলা রয়েছে যে যৌতুক দাবি প্রদান গ্রহণের দণ্ড হচ্ছে যে ম্যাক্সিমাম পানিশমেন্ট হবে হচ্ছে যে 5 বছর, এবং মিনিমাম 1 বছরের সেখানে ইমপ্রিজনমেন্ট, জেলের বিধান সেখানে রয়েছে, এবং এখানে কিন্তু ফাইনের একটা রয়েছে যে ম্যাক্সিমাম এটার জন্য ফাইন হতে পারে কিন্তু 50,000 টাকা।